এক, দুই, তিন। আরে বউ, শুনছো? এই একটা মাচাতেই ঠিক ৩৭টা চাল কুমড়া হয়েছে গো। আরে হ্যাঁ, মাছাটা তো দেখছি আর টিকতে পারছে না, পিঠ ভাঙা লাগতেছে। এই কুমড়াগুলো নামাও তো আগে, না হলে একদিন মাথার ওপরই ভেঙে পড়বে। পড়ুক না, এতদিন মাথার উপরে রোদ বৃষ্টি গেছে, এবার সোনার ফসল মাথার উপরে পড়ুক না। এইখানে এত কুমড়া হইলে কি হইব? গায়ের মানুষই তো কিনতে চায় না, কয় চাল কুমড়া আবার তরকারি নাকি রে। বাদ দাও ওদের কথা, আমি সব কুমড়ো পুজোর আগেই বিক্রি করব। শিবাকে একটা নতুন জামা কিনে দেব। সত্যি বাবা, আমি লাল রঙের শার্ট নেব, সামনে স্পাইডারম্যান আঁকা থাকবে। আরে বাপ রে, তুই শহরের বাচ্চা কবে হলি রে? ওর মতো স্বপ্ন তোমারও দেখা উচিত। তবে আগে কুমড়া করে উঠান থাইকা ঘরে তুইলা নাও, দেখো তো কত মেঘ করতাছে। আরে মানিক, তুমি কি কুমড়ার বাগান করছো নাকি? পুরো চাল তো কুমড়ায় ভর্তি। এবার তোমার বাড়ির নাম রেখে দেই চাল কুমড়ার রাজবাড়ি। গোবিন্দ ভাই, মাটির ওপরে ভরসা রাখলে মাটি তাকে ফেলে দেয় না, আর ঠকায়ও না রে ভাই। হ্যাঁ, চাল কুমড়া দিয়ে আবার কেউ বাঁচে নাকি? সব ঘর ভর্তি করেছ, বিক্রি করতে গেলে দেখবে একটা টাকাও পাবে না। খাইবার না পাইলে মানুষ পাতাও খায় গো ভাই, ও কথাও মনে রাখবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু বললাম না, কিন্তু সাবধান, এই কুমড়োর স্বপ্নে পেট খালি থাকলে আবার দুঃখে পড়বে কিন্তু, আমি বলে দিলাম। যা হবার তাই হবে বউ, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কিছু বোঝাচ্ছেন এই চাল কুমড়ো দিয়ে। কত চাষা তো এবছর একেবারে খালি, আর আমি, আমার গাছ তো যেন কথা বলছে গো। সব ঠিকই আছে গো, কিন্তু ভাবতেছি যদি এই চাল কুমড়াই কোনোদিন কারো মুখে হাসি ফোটাতে পারে, তাইলে কেমন হইতো বলো তো? কে জানে বউ, হতেও পারে। আশা ছেড়ো না গো, মানুষ আশা নিয়েই বাঁচে। ও মারে মা, সুমতি, তোদের বাড়ি দেখলে তো মনে হইতাছে যেন চাল কুমড়ার হাট বসেছে। হাট না গো বৌদি, গরিবের উঠোনে ফলন হয়েছে বইলা চোখে টসকে উঠলো বুঝি। আরে মানিক, এইবার একটা ব্যানার ঝুলাইয়া দে, চাল কুমড়া বিলাস মানিক হোটেল। দাদা, কেবল হাসাহাসি না করে একদিন এসে খেয়ে যাবে কিন্তু। খাইলে তো খাওয়ান যায় ভাই, কিন্তু রোজ রোজ চাল কুমড়া খাইলে পেট খারাপ করবো সে। শুনতেছি মানিক নাকি এই চাল কুমড়ো বেচা ট্রাক কিনবো। হাসি থামাও গো দিদি, কপাল ভালো থাকলে ট্রাক কেনার কথা সত্যিও হইতে পারে। ওরে বাপরে, তোমার তো দেহি মেজাজ বেজাই গরম। দাদা, আমি চাষা মানুষ, ধান আর কুমড়ো আমার কাছে দুটোই সমান। কেউ হাসে, কেউ খায়, আমি চাই মানুষ খেয়ে বাঁচুক। বাবা, ওরা এমন করে কেন হাসে?
তুমি তো কত কষ্ট করে গাছগুলো বড় করেছো। বাবা, যাদের কিছু নেই তাদের হিংসে করে, অন্যের সুখ দেখলে হাসে। মনে রাখবি, গাছকে ঠাট্টা করলে গাছও ফল দেয় না। এই গায়ে কেউ কারো দুঃখের সময় পাশে দাঁড়ায় না, সুখ দেখলেই টিপ্পনি কাটে। ও মা, সুমতির মুখে আজ কত কথা। চল চল, এর আগে চাল কুমড়া মাথায় ভাঙ্গে দিব। চল চল চল। জানো, মাঝে মাঝে ভাবি এত ফলন হয়েছে, অথচ কারো মুখে একটা ভালো কথা নাই, কেবল হাসি আর খোটা। ঠিক আছে বউ, সময় কি আর এক জায়গায় থাকে? আজ যে চাল কুমড়া নিয়ে হাসাহাসি করছে, দেখো কাল সেই কুমড়া খাওয়ার জন্য লাইনে দাঁড়াবে। কি হইছে? তুমি কি করতে চাইতাছো? দেখো আকাশ কত মেঘলা। আমি কিন্তু বাতাসে গন্ধ পাচ্ছি, মনে হয় বড় কিছু আসছে। ওগো, আকাশটা জানি কেমন করে উঠছে, আজ বুঝি বৃষ্টি থামবই না। কদিন আগে ওই আকাশের নিচেই ধান শুকালাম, আর এখন তো মনে হচ্ছে মাথার ওপর পাহাড় নেমে আসছে। বাবা, মা, পুকুরের পানি বাইরে নালার উপর দিয়ে চলে আসছে। হাই সৃষ্টিকর্তা, উঠোনে তো হাঁটু জল, রান্নাঘরের ভেতরে পানি ঢুকতে যাইতাছে। সব কাঠ ভিজে গেছে গো, চালের ড্রামটাও তো এক পাশে দুলতেছে। পানি আর একটু বাড়লে সব খাবারই আইসা যাইব গো। মানিক ভাই, বাঁচাও রে বাঁচাও, পেছনের বাঁধ ভাঙ্গা গেছে, পানি তো থামতাছে না। মানিক ভাই, হায় কপাল, এ তো নদী। এই রাস্তা দিয়ে তো গতকালই হাঁটে গিয়েছিলাম। এই চোখে দেখছি রে মানিক, গত রাইতে বাঁধটা ভাঙ্গা গেছে। জল থামবো না এখন আর, নদীর সব পানি ঢুইকা গেছে গ্রামে। আমার ঘরের সবকিছু তলায়া গেছে ভাই, টিনের তালা ছাড়া আর কিচ্ছুটা নাই। এইগুলো যদি ভাইসা যায় তাহলে আমাদের কিছু থাকতো না, কিছু তো বাঁচাইতে হইব। মা, ওই গাছটায় এখনো অনেকগুলো ঝুলছে, আমি কি ওগুলো নামাবো? না রে বাপ, তোর কিচ্ছু করতে হবে না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ভাই, একটু ঠাই দাও, আমার ঘর তো ভাইসা গেছে, আমি আর চলতে পারতেছি না ভাই। আসো বোন আসো, এই চালার নিচে থাকো, আমরা গরিব, তবে ঠাই দেবার জানি। শোনো সবাই, আমার মাচায় যতটা চাল কুমড়ো আছে ততদিন কেউ না খেয়ে থাকবে না। এই বাড়ি এখন শুধু আমার না, এটা সবার আশ্রয়ের জায়গা। মানিক ভাই, তুমি যেই দিন চাল কুমড়া বিক্রি করে ফিরতাছিলা, আমরা হাসতেছিলাম। আজ বুঝছি খাঁটি চাষি কারে কয়। আর তো কত মস্করা করলাম আমরা, আজ তোমারে প্রণাম করবার ইচ্ছা করতেছে। সময় কাউকে ছাড়ে না ভাই, কিন্তু মানুষের মুখের ভাত যেন না থামে সেই চেষ্টা করব আমরা, কেমন? মা, মা, আমার খিদেতে পেটটা চেপে আসছে। শোনো, চাল কুমড়া দিয়ে ঝোল হবে,
ভাত যতটুকু আছে ভাত করে খাবো। আজ থেকে এই জায়গাটার নাম চালকুমড়ার হোটেল। চাল যা বাড়ছে তার সঙ্গে একটু ঝোল হলেই হবে, পেট না ভরলে মুখ তো ভিজবে। তোমার এই কুমড়োর জন্যই আজ বাঁচা গেল রে সুমতি। এতদিন ঠাট্টা করেছি, আজ তা ভাইপা চোখে জল আইসা যায়। ভালোবাসা আর ভরসা থাকলে সবকিছুই করা সম্ভব। দেখ আমি নুন মাপি ঠিকঠাক আছে কিনা, বেশি দিলেই সবাই কইব গোপালের ঝোল মুখে টান দেয়। আমি ওদের একটা গল্প বলবো চাল কুমড়ার রাজ্য নিয়ে, আগে খেয়ে নাও পরে শুনো। সবাই ভাগ করে খাবে, কেউ বেশি খাবে না, কেউ কমও খাবে না। এই চাল কুমড়া এখন আমাদের আশা। ভাই আমি ভাবি নাই চাল কুমড়া দিয়ে এমন ঝোল হইব। একটা সময় তোমার চাল কুমড়া দেখে হাসতাম, আজ এই চাল কুমড়া আমাগোর জীবন বাঁচাইলো। পেট যখন খালি থাকে তখন মানুষের মুখ আর চোখ দুটোই বোবা হইয়া যায়। চাল কুমড়ার ঝোলে ভেসে আসে হাসি, মানিক কাকার উঠোন যেন স্বর্গবাসী। এই উঠোন এখন শুধু হোটেল না, ভালোবাসার আশ্রয়। চাল কুমড়ার হোটেল। তোমার তো ঠান্ডা লাগা যায় গো বৌদি, এই নাও এইটা গায়ে দাও। কি করিলে রে সুমতি, এতদিন তোর হাসির জায়গায় আমি বিষ দিছি, আজ তুই আমারে কম্বল দিচ্ছিস? তুই তো কোনো সাধারণ মানুষ না রে, তুই তো মনুষ্যত্বের ছবি। অত কথা কইও না বৌদি, এই শহরে কার কি ছিল আর কি নাই, সবই তো ফেসে গেছে। এখন শুধু মানুষ হয়ে একে অন্যের পাশে দাঁড়াইতে হইব। তোদের বাড়ির দিকে তাকাইলে আগে মনে হইতো আহারে কত গরিব মানুষ, চাল কুমড়া ছাড়া আর কিছুই নাই। এখন ওই চাল কুমড়ার নিচেই আমাকে জায়গা মিলছে। গরিব তো বটেই, এইটা তো মিশা কথা না। তাই তোমরা আইসো বললাই এই কুমড়ার দাম বেড়েছে। শোন রে সুমতি, আমি তোদের বাড়ির চাল কুমড়া গুইনা গুইনা হাসতাম। গোপাল আর আমি কইতাম মানিক একদিন চাল কুমড়া বিক্রি করে ট্রাক কিনবো। আর আমি ভাবতাম মানুষ হাসে তো ভালো, হাসতে হাসতে যদি একদিন সত্যি হয়ে যায়। সুমতি, তোরা যদি না থাকতিস আমি আর আমার মেয়ে হয়তো আজ কোথায় ভেসা যাইতাম তার কোনো ঠিক নাই। কেবল একটাই ঠাই, পাতার মতো মাথার ওপর একটা ছায়া, তোরা সেটা দিয়েছিস। কাকি, মা বলছে জল খেতে, কিছু না খেলে আবার শরীর খারাপ হবে। তুই তো জানিস না শিবা, তোর মা কত বড় মনের মানুষ। ওর মতো মানুষ থাকলে এক চাল কুমড়োতেই পুরো রাজ্য চলে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন সবচাইতে বেশি বোঝে কে আপন কে পর। আমরা গরিব, কিন্তু ভাত ভাগ করে খাই, ঠাই দিতে জানি। তুই শুধু চাল কুমড়ো নয় রে ভাই, তুই তো ভালোবাসা বুনেছিস গাছের পাতায় পাতায়। এই গাছগুলোরে আমি কত কথা কইছি, কত কথা কইতাম। এই কুমড়ো দিয়ে কি হইব রে বাপু, আজ আমি বুঝতাছি এই কুমড়োই আমাদের বাঁচাইয়া রাখছে। মানুষের বিশ্বাসের ফল গো মা। জমিতে ভালোবাসা দিলে ফসল শুধু পেট না, মনও ভরায়। তুই তো শুধু চাষি না রে মানিক, তুই একটা মহা মানুষ।
আমি তোদের নিয়ে কত কথা কইছি, আর তুই তুই আমারেও তোর বাড়ি ঠাই দিদি। শোনো মা, মানুষের যত কথাই কোক, বিপদ আইলে তখনই বোঝা যায় কারা সত্যিকারের আপন। আজ মনে হয় বাইসা আছি এই আশ্রয়ের জন্য না, তোকে মনের জন্য। এই উঠোনে শুধু চাল কুমড়ো না রে, তোরা মনুষ্যত্ব ফলিয়েছিস। কোথায় চললে গো বুড়িমা? পাশের গ্রামে যাই, ওই হানে তো কেউ জানি না। এই হানি থাকনের জায়গা আছে, কত পোলাপান কত মা এখনো নালায় পইরা আছে। আমি যদি না করি তবে কি মানিকের এই কাজের কদর হইব? তুমি নিজেই যাবে? আরে বাপ, জীবনে অনেক ভুল করছি, এখন ভালো কিছু করতে চাই। তোর আশ্রয় যেন শুধু আমাকেও না থাকে, সবার যেন হয়। শোনো রে ভাই, মানিকের বাড়ি যাও, চাল কুমড়োর হোটেল খুলছে ওরা। খালি কথা না, খাইয়ে ঠাই দিয়ে বাঁচাইতেছে মানুষ রে। ওই যে ওই মালিক, হ্যাঁ, যে চাল কুমড়ার মাছা দিয়ে ভরে ফেলছিল ওই মালিক? হ্যাঁ, সেই মানিক। আমরা সবাই ওর কাছেই আছি। সেই আজ আমাকে চোখের পানি মুইসা দিতাছে। তুমি ননিবালা না? তুমি তোরে পাগল কইতা। কইছি তো, কিন্তু আজ নিজের ভুল বুঝতে পারছি। ওর মাটিতে বিশ্বাস আসিল, আর আমার আসিল কথায়। আজ দেখো ওর বিশ্বাসই জিততা গেছে। এইটা শুকিয়ে রাখলে অনেক দিন টিকে। এক একটা কাইটটা পাতায় রেখে রোদে শুকামু। দেখি কুমড়ার বড়া বানাইতে পারি নাকি। আগে শহরে গিয়া খাইছিলাম একবার, আমরা সবাই মিলে চেষ্টা করলে হইয়া যাইব। আমরা কুমড়োর বিচি আলাদা করে শুকাইয়া বিক্রিও করতে পারি। আমার ভাবি তো কয় এতে নাকি তেলও হয়। ঠিক এটাই চেয়েছিলাম। চাল কুমড়া শুধু ঝোল না, ছোট ছোট উপায়ে অনেক কিছু হয়। ভর্তা, বড়া, আচার। আর এখন যদি শুকিয়ে রাখা যায়, দুর্যোগের সময়ও খাবার থাকবে। আমি একটা নাম দিলাম, চাল কুমড়া শিল্পী সংঘ। ঠিক আছে মা, কেমন হলো নামটা? হ্যাঁ? নাম যেমনই হোক, কাজে যেন সবাই দাঁড়ায়। এইটা এখন রান্নাঘর না, নতুন পথে শুরু। আমি মাছা বানাইতে জানি ভাই, তুমি চাইলে আরো চাল কুমড়া লাগানোর ব্যবস্থা করবার পারি। খুব ভালো। এক একজন এক এক কাজ করলেই আমাদের এই কুমড়ার জগৎ দাঁড়িয়ে যাবে। পেটও ভরবে, মনও ভরবে। আগে হাসতাম, এখন এই চাল কুমড়োই যেন আমাদের দ্বিতীয় জীবন দিছে। ওই তো স্যার, এটাই চাল কুমড়োর হোটেল। এত মানুষ এখানে, এ তো দেখি অর্গানাইজড। স্যার, আমি মানিক, একজন গরিব চাষি। ওদের ঠাঁই দিয়েছি। এই উঠানটাই এখন সবার জন্য। ইউএনএ স্যার, এ বিষয়ে আপনি কিছু বলুন। এই দুর্যোগে একটা চাষির এভাবে মানুষের পাশে দাঁড়ানো, এটা শুধু অনন্য নয়, উদাহরণযোগ্য। আমরা সরকারি সাহায্য পৌঁছে দেব খুবই দ্রুত। মানিক ভাই, আপনি কিভাবে এত মানুষকে শুধুমাত্র চাল কুমড়ো দিয়ে চালাচ্ছেন? ভাই,
আমি শুধু গাছের যত্ন নিয়েছিলাম, গাছই এখন মানুষ বাঁচাচ্ছে। চাল কুমড়ো মাচা ভাঙেনি, মনও ভাঙেনি। আগে আমরা মানিকের কাজ দেখে হাসতাম, আর এখন মনে হয় মানিকই আমাগো হিরো। স্যার, একে কিভাবে পুরস্কৃত করবেন? মানিকের উদ্যোগকে আমরা কমিউনিটি রেসপন্স হিরো হিসেবে ঘোষণা করব এবং এখানে একটা স্থায়ী চাল কুমড়ো প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে, যেন এই জ্ঞান ছড়িয়ে পড়ে। আমি চাই চাল কুমড়ার নামে একটা দিবস হোক, চাল কুমড়া দিবস। এটাই বাংলার গল্প, দুর্যোগে বেঁচে থাকা এক চাষির স্বপ্ন নিয়ে গড়া চাল কুমড়োর হোটেল। এই চাল কুমড়ার ঝোল আর বড়া খাই খাই করছিলাম রে ভাই, আজ একসাথে খাওয়ার মজাই আলাদা। আগে উঠোনের সামনে দিয়ে গেলে কেমন কুমড়া কুমড়া গন্ধ আসতো। আমি কইতাম চাল কুমড়ার দোকান। আজ বুঝতাছি এই গন্ধই আমাদের টিকায়া রাখছে। বন্যা তো সবাইরে শিক্ষা দিছে, সবাইরে এক লগে থাকার শিক্ষা। গ্রামের কাজ একা হয় না, আমরা সবাই এক এক টুকরা কাঠ, একসাথে হইলে চুলার আগুনের মতন জ্বইলা উঠবো। আমি কই কি, আমরা গ্রামে একটা সংগঠন বানাই, শুধু চাল কুমড়া না, আম কাঁঠাল লাউ ডাটা সবই কাজে লাগবো। মাইয়াদেরও যুক্ত করতে হইব। ঘরের ভেতর যারা কাজ কাম করে তাগুর হাতে জাদু আছে, ওরাই চাল কুমড়ার বড়া, আচার, শুকনা চিপস সব বানাইব। আমিও তাই ভাবতাছি, চাল কুমড়া দিয়া নতুন কিছু বানানো যায় কিনা সেইটা নিয়ে কাজ শুরু করবো। আমাদের একটা নাম লাগবে, আমি পোস্টার রাখবো, চাল কুমড়ার হোটেল। বাড়ির সামনে সেটা লিখে টানিয়ে দেব। আমি আটার রসগোল্লার বদলে চাল কুমড়ার রসগোল্লা আবিষ্কার করব, তখন তোমরা সবাই খাইয়া কইবা খাইতে কেমন। তোমরা হাসছো, খেলছো, ভাবছো, এটাই তো চেয়েছিলাম আমি। মাটি দিয়ে শুরু, চাল কুমড়ায় আশ্রয়, এখন মানুষে মানুষে বন্ধন। তাইলে তাই হোক, আমরা সবাই মিল্লা চাল কুমড়া উন্নয়ন সংঘ করব। যে যা পারে সে তাই শেখাবো। আর কিছু জানা যায় নাই, সে সাহায্য করব হাসি মুখে সাধ্য মতো। আগে কইতাম চাল কুমড়া কেবল গরিব মানুষের খাবার, এখন কই চাল কুমড়া হইল আমাগো প্রাণ। ভবিষ্যৎ যদি নিজের হাতে গড়তে হয় তাহলে শুরু হোক এখান থেকেই। এই চাল কুমড়ো দিয়ে আমরা আমাদের সমাজ গড়ব। প্রিয় গ্রামের লোকজন, শুরু হইল আমাগর গর্বের আয়োজন, চাল কুমড়ার উৎসব। যে গাছরে আমরা পাত্তা দেই নাই, সেই গাছের কারণেই বাইসা ছিলাম আমরা। আজ তারে সম্মান জানানো আমাগর কর্তব্য। এই চাল কুমড়ো শুধু খাবার না, এটা আমার বাবার স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের একতার প্রতীক। গরম গরম এই বড়া খেয়ে দেখুন, কুমড়া থাকলে শুধু ঝোল না, উৎসবও হয়। এই কুমড়োর আচার এখন শহরে পাঠাবো, বুঝলা? আর কেউ বলবা না চাল কুমড়া আবার কি। আমরা হাসতাম, ঠাট্টা করতাম, আর আজ আমরা সবাই এই গাছের ছায়ায় বইসা উৎসব করতাছি। আমার কিছুই ছিল না, শুধু ছিল বিশ্বাস। আজ দেখছি বিশ্বাস দিয়ে গাছ যেমন বেড়ে ওঠে, ঠিক মানুষও তেমনি। এই উৎসব হোক আমাদের হৃদয়ের উৎসব। ঘোষণা করা হইক, প্রত্যেক বছর হইব চাল কুমড়ার দিবস। হা হা, চাল কুমড়ার দিবস চাই।
হা হা, চাল কুমড়ার দিবস চাই। হ্যাঁ, চাল কুমড়ার দিবস চাই। নীলু, মা নীলু, কোথায় গেলি নীলু? আমায় ডাকছো কেন মা? আমি তো বড়ই কুড়াচ্ছি। দেখো কেমন পেকেছে বড়ইগুলো। হ্যাঁ, কোথায় ছিলি? ভাইয়ের জন্যে বড়ই পাড়া হচ্ছিল বুঝি? হ্যাঁ মা, ভাইজান বড়ই খেতে ভালোবাসে কিনা বেচারা একটু পরে কাজ থেকে আসবে। সারাদিন কে খায় না খায়, বড়ই দেখলে দেখবে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, বড়ইগুলো এক পাশে রাখ। এই তরকারিটা একটু চেখে দেখ তো মা, লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা। সব একদম ঠিক আছে মা। এটা তো ভাইজানের প্রিয় তরকারি। হ্যাঁ রে, অনেকদিন ধরেই খেতে চাচ্ছিল, ভাবলাম আজ রান্না করি। ভাইজান এই তরকারি দেখলে খুব খুশি হবে মা। মা, মা, নীলু, কোথায় তোমরা? কি হলো, গেলে কোথায় তোমরা? বেলু বাবা, চলে এসেছিস? যা হাত মুখ ধুই আয়, আমি তোকে খাবার দিচ্ছি। হাত মুখ পরে ধুবো মা, একটা দারুণ খবর আছে। আমি মা অনেক বড় একজন ব্যবসায়ীর কারবারে খুব ভালো একটা কাজ পেয়েছি। কারবারের হিসাব দেখাশোনার কাজ মা। মা, আর আমাদের অভাব থাকবে না মা। সত্যি বলছিস বাবা? সত্যি ভাইজান? হ্যাঁ নীলু, আমাদের আর অভাব থাকবে না, তুই দেখিস। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। নীলু, মা নীলু, ঘরে তো এলাচ নেই, এদিকে মাংস তো রান্না করতে হবে। সেই দিনে তো মাংস রান্না করলে, আজ আবার মাংস রান্না করছো? কি করব বল, বেলু তো এখন মাছ মাংস ছাড়া কিছু খেতেই চায় না। ভাইজান নতুন কাজ শুরু করার পর থেকে একদম বদলে গেছে, মাছ মাংস ছাড়া খেতেই চায় না। রোজগারি মানুষের কথার তো একটা দাম আছে। এখন তো বেশি মাছ মাংসই খাওয়া হচ্ছে মা। একদিন একটু চিংড়ি দিয়ে কচু রান্না করো না, খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, করব। এখন যা তো একটু তোর রহিমা চাচির বাড়ি থেকে একটু এলাচ নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, নীলু। বেলু বাবা, এসেছিস? হে কে রে বাবা? এ আমার স্ত্রী মা, আমি ওকে বিয়ে করেছি। ওর নাম রুনি। ওর বাবাই আমাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। কি বলছিস কি বাবা, তুই আমাদের না জানিয়েই বিয়ে করে ফেললি? তোমাদের জানিয়ে আবার ঝামেলা করতে চাইনি, বিয়ে তো করে ফেলেছি। এখন রুনিকে বরণ করে নাও। কিন্তু বাবা। আরে মা, ভাইজান যখন বিয়ে করে ফেলেছে তখন আর কি, ভাবিকে বরণ করে নিয়ে চলো। ভাবি, এসো। তোমাদের বাড়িটা তো বেশ সুন্দর। এই বাড়িটা বাবা বানিয়েছেন। এই বাড়িটা বানানোর পরপরই তো বাবা মারা গেলেন। আর কেউ থাকে না এই বাড়িতে? না, আমি, মা আর ভাইজান, আমাদের এই পরিবার। এখন তুমিও আমাদের পরিবারের অংশ হলে। আর কয়েকটা দিন দেখো শুধু সোনার চাঁদ, এরপর তো তোমাদের রাস্তা মাপতে হবে। এই বাড়ি যদি আমার কবজায় না আনতে পারছি, তবে আমার নামও রুনি নয়। বৌমা, বৌমা। কি হয়েছে মা, ডাকছেন কেন? আমায় একটু সাহায্য করো তো মা, এই সবজিগুলো কেটে দাও। আমি কাটবো সবজি? আমি কি সবজি কাটার জন্যই বাড়িতে এসেছি নাকি? তা কেন হবে মা, আমি ভাবলাম তুমি যদি একটু সাহায্য করতে। এ তো তোমার ঘর, তোমারই সংসারের কাজ। এইসব বলে আমায় ভোলানোর চেষ্টা করবেন না। মুখে বৌমা বৌমা আর মনে মনে কাজের মেয়ে বানিয়ে রাখার চেষ্টা, সেসব কি আমি বুঝি না?
আমি এসব করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি করে নিতে পারবো। ও মা, তুমি ওঠো মা, আমি করে দিচ্ছি। যত সব। ধরো, এই কাপড়গুলো জলদি ধুয়ে ফেলো। ভাবি, এখন তো অনেক কাপড়, আমাকে তো এখন আরো অনেক কাজ করতে হবে ভাবি। ঝাড়ু দিতে হবে, বাসন ধুতে হবে, এরপর ঘর। কাজের কথা বললেই তোমার যত অজুহাত, এই কাজ সেই কাজ, সারাদিন তো শুয়ে বসেই থাকো। এই কটা কাজ করতে তোমার এত সমস্যা কেন? শুয়ে বসে থাকি না তো ভাবি, শুয়ে বসে থাকলে ঘরের এত কাজ করে কি? সব কাজ তো আমি আর মাই করি। এই ঘর সংসার তো তোমারও, তুমি তো কোনো কাজ করো না, তুমি সারা দিন শুধু শুয়ে বসে থাকো। কি, আমি সারাদিন শুয়ে বসে থাকি? আজ আসুক তোমার ভাই, আজ তাকে সব বলবো। আরে যাও যাও, ওই তো কেবল পারো, কিছু থেকে কিছু হলেই শুধু ভাইয়ের কাছে বলা, এছাড়া তো আর কিছু পারো না তুমি। কি এত বড় কথা? আমার স্বামীরটা খেয়ে পড়ে তাকে নিয়ে এত বড় কথা? আজ আসুক তোমার ভাই। নীলু, আমায় ডেকেছিলে মা? হ্যাঁ ডেকেছি। শুনলাম তুই বৌমাকে কিসব নাকি বলেছিস। কি আর বলেছি মা, আমি শুধু বলেছি তার ঘর তার সংসার, সে তো সারাদিন কোনো কাজ করে না, সারাদিন শুয়ে বসেই থাকে। সীমা, বড়দের এভাবে বলতে আছে? হাজার হলেও তো তোর ভাবি। জানি না মা, কিন্তু একের পর এক অন্যায় দেখে আর সহ্য হয়নি, তাই এক কথায় দু কথায় বলেই দিয়েছি। আর তোমার ছেলেটা তো বিয়ের পর ভেড়া হয়ে গেছে, বউয়ের কথায় উঠে আর বসে। সীমা, কি বলছিস এসব? ছেলেটা নতুন বিয়ে করেছে, তাই? নতুন বিয়ের জন্য না, তোমার ছেলে ভালো টাকা পয়সা কামানোর পর থেকেই বদলে গেছে। পয়সাওয়ালা ধনী মানুষদের স্বভাব সব সময় খারাপ হয়। কি যে বলিস না মা। ঠিকই বলেছি মা, আমি এখনই বলে দিচ্ছি, আমি কোনো ধনী লোককে বিয়ে করব না, আমি সাধারণ মানুষকে বিয়ে করে সাধারণ জীবন যাপন করব। সব পয়সাওয়ালা লোকেরাই এমন হয় না রে মা। সব পয়সাওয়ালা লোকেরা এমনই হয়, হাতে দুটো পয়সা থাকলে এরা ধরাকে সরা জ্ঞান করে। তোর সাথে যোগ দিতে পারবো না, এমন করিস না রে মা, ভাবির কাছে ক্ষমা চেয়ে নিস। ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই ক্ষমা চাইবো। আমার স্বামীর খেয়ে পড়ে আমার সাথে বড় বড় কথা, এবার দেখো তোমাদের আমি কি অবস্থা করি। ওগো শুনছো? দেখে যাও, কোথায় আপনি? কি হয়েছে রুনি, এভাবে চিৎকার করছো কেন? চিৎকার তো করবই, চিৎকার করার ঘটনাই তো ঘটেছে। ওগো, আপনাকে এবার একটা বিহিত করতেই হবে। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে বৌমা, এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে ভাবি? কি হয়েছে তাই না? ভাবখানা এমন যেন কিছুই জানো না। কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আগে বলো। আপনি আমার যে স্বর্ণের গয়নাটা দিয়েছিলেন সেটা খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো, কোথায় হয়তো রেখেছো তুমি। কোথাও খুঁজে পাচ্ছি না গো, কোথাও খুঁজে পাচ্ছি না। ওটা হয়তো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি বলছো তুমি? কিভাবে চুরি হয়েছে? হ্যাঁ ভাবি, কিভাবে চুরি হয়েছে? হ্যাঁ বৌমা, আমাদের এখানে তো কখনো কিছু চুরি হয় না। ঘরে চোর থাকলে চুরি কেন হবে মা? এই নীলুই চুরি করেছে। কি বলছো কি ভাবি? আমি তোমার গয়না কেন চুরি করতে যাব? হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারছি না? চুরি করে এখন সাধু সাজা হচ্ছে না? ওগো, আমি একটুও মিথ্যে বলছি না, এই নীলুই গয়না চুরি করেছে। না বৌমা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। নীলু কিছুতেই চুরি করতে পারে না, ও এমন মেয়ে নয়। আপনি কি আপনার মেয়ের দোষ দেখবেন নাকি? আপনি তো মেয়েকে ভালো বলবেনই। নীলুকে অনেকবার আমার ঘরে এসে গয়না ধরতে দেখেছি। এসব তুমি বলছো কি ভাবি? হ্যাঁ, গয়নার নকশাটা সুন্দর, আমি তাই চুরি দেখতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি চুরি করেছি। ভাইজান,
তুমি কিছু বলো না। নীলু, তোর ভাবির গয়নাটা ফেরত দিয়ে দে। এ কি বলছো তুমি ভাইজান? তোর অমন গয়না নেই, আমি জানি। গয়নাটা পছন্দ হয়েছে, আমাকে বললে আমি বানিয়ে দিতাম। চুরি করার কি দরকার ছিল বল? বউয়ের কথা বিশ্বাস করে নিজের বোনকে চোর বললি? হাতে দুটো পয়সা এসেছে বলে এখন আর মা বোন কাউকে চিনছ না, তাই না? বাজে কথা বলা শিখেছিস খুব, তাই না? যা, বেরো বেরো এই বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। তোমার বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই আমার। যে বাড়িতে আমায় মিথ্যে অপবাদ দেওয়া হয় সেখানে আমি কখনো থাকবো না। নীলু, নীলু যাস নে মা। মা, তুমি কোথায় যাচ্ছ? যে বাড়িতে আমার মেয়ে থাকবে না, আমিও থাকবো না সে বাড়িতে। আরে যাও যাও, আমার টাকা ছাড়া কয়দিন তোমরা টিকতে পারো সে দেখা যাবে, যাও। মারে, তুই এখানে থাকতে পারবি? ওবারে চোরের অপবাদের চেয়ে এবারে অনেক ভালো মা। আমরা এখানে সুখেই থাকবো, তুমি দেখো। কি হয়েছে মা, মন খারাপ কেন? ঘরে তো বাজার কিছুই নেই রে মা। কি যে রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, আমি বাজার থেকে ঘুরে আসি, দেখি কিছু পাই কিনা। জিনিসপত্রের এত দাম, কটা কচু কিনবো ভেবেছিলাম, কচুর দামই সবচেয়ে বেশি। তবে যাই হোক, দোকানদার ভাই কচুর কন্ড দিয়েছে কটা, এগুলোই জমিতে বুনে দিব, এরপর কচুর চাষ করা যাবে। দেখে চালাতে পারো না ও গারোয়ান ভাই? আরেকটু হলে তো মেরেই ফেলতে। আমাকে মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি। আপনি ব্যথা পাননি তো? না, ব্যথা পাইনি। আর ব্যথা পেলেই বা কি, বড় লোকেরা তো গরিবদের ব্যথা দেখবে না। এই পরের বার থেকে দেখে চালাবেন। শুনুন, আমার নাম হাসান চৌধুরী। আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই। ওই বিলাসী গাড়িতে চড়ার চাইতে রাস্তায় হাঁটাকেই আমি অনেক ভালো মনে করব। ধন্যবাদ। কে এই মেয়ে? আর বড় লোকদের প্রতি এত রাগ কেন ওর? আমাকে এই মেয়ের খোঁজ বের করতে হবে, করতেই হবে। মা, মা দেখো, কচুগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা, খুব সুন্দর ফলন হয়েছে। এই কচুগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো মা। মাছ লাগবে, মাছ। তাজা তাজা মাছ আছে, মাছ লাগবে নাকি? মাছ। মা, মাছ নেবে নাকি? না রে মা, মাছের তো অনেক দাম। থাক রে মা, মাছ কিনবো না। আচ্ছা দেখোই না কি কি মাছ আছে। ও মাছওয়ালা ভাই, দেখি তো কি কি মাছ এনেছো। এই যে দেখুন, রুই আছে, ইলিশ আছে, আরো আছে কত বড় বড় চিংড়ি। আচ্ছা দেখি তো। আহ, এ কি হলো মাছওয়ালা ভাই, তোমার তো সব মাছ পড়ে গেল। এখন এখন কি করবে তুমি? কোনো অসুবিধা নেই, আমার যা চাওয়ার আমি তা পেয়ে গেছি। মানে? মানে কিছুই না, আমি আসি তাহলে। মাছ লাগলে আবার ডাকবেন। আমি কতদিন ধরে মেয়েটাকে খুঁজছিলাম, আজ পেয়েছি। আমার কষ্ট আজ সার্থক। আজকে আমার বড় আনন্দের দিন। মেয়েটা বড় লোকদের পছন্দ করে না দেখে মাছওয়ালার ছদ্মবেশে গিয়েছিলাম। আজ আমি মেয়েটার খোঁজ পেয়ে গেছি। এই গয়নাটা লুকিয়ে তো আমি নীলুকে চোর বানিয়েছিলাম আর মাকে বাড়ি থেকে বের করেছিলাম। এখন আমি গয়নাটা বিক্রি করে টাকাটা আমার কাছে রেখে দেব, আর ওনাকে বলবো আমাকে আরো একটা গয়না বানিয়ে দিতে। রুনি, রুনি, তোমার হাতে এই গয়না? তাহলে এই গয়নাটা চুরি হয়নি? তুমি সেদিন মিথ্যা বলেছিলে আমাকে। না, মানে আমি কোনো কথাই শুনতে চাই না। তোমার অন্যায় আচরণে মা আর নীলু বাড়ি থেকে চলে গেছে। আমাকে ওদের ফিরিয়ে আনতে হবে।
কচু খেতে পানিতে কি সুন্দর চিংড়ি হয়েছে। সেদিনের মাছওয়ালার ছাকার চিংড়িগুলোর থেকে এই চিংড়িগুলো হয়েছে। সেই মাছওয়ালা বেচারার সেই দিন কত লোকসান হয়েছে বলো তো। বেচারার মাছগুলো তো সবই পড়ে গিয়েছিল। মাছওয়ালাকে পেলে এই চিংড়িগুলো ওকে দিয়ে দেব। এই মাছ লাগবে, মাছ, তাজা তাজা মাছ আছে, মাছ। আরে মাছওয়ালা ভাই, তোমাকেই খুঁজছি যে। কেন আমায় খুঁজছিলেন কেন? দেখো, তোমার মাছের ছাকা থেকে যে আমার কচু খেতে চিংড়ি পড়ে গিয়েছিল, সেখান থেকে কত চিংড়ি হয়েছে। ওই দিন তোমার কত লোকসান হয়েছিল। নাও, আজকের এই চিংড়িগুলো সব তোমায় দিলাম। এ কি বিপদে পড়লাম রে বাবা। আমি তো চিংড়ি তুলতে পারি না। আমি কিভাবে চিংড়ি তুলবো? আরে চিংড়ি নিয়ে আমি কি বা করব? পছন্দের মানুষটাকে দেখতে সে তো ফেসে গেলাম দেখি। ইয়ে না, মানে আমি এই চিংড়িগুলো পরে এসে নিয়ে যাব। আজ আপনি চিংড়ির দামটা রাখুন। আরে না না, আমি এই চিংড়িগুলো তোমায় এমনিই দিলাম। সেদিন তোমার এই কয়টা চিংড়ির জন্য এতগুলো টাকা দিচ্ছ। এই বেটা আসলেই মাছের দাম জানে তো? বেটা কি আসলেই মাছওয়ালা, নাকি কোনো ঝামেলা আছে? কি মতলবে এসেছে এখানে? আমাকে তা খুঁজে বের করতেই হবে। না না, এখন দাম দিচ্ছ কেন? যেদিন চিংড়ি নেবে সেদিন না হয় দাম দেবে। আচ্ছা, আমি তাহলে আজ আসি। এত বিশাল বাড়ি! এই লোক তো দেখছি অনেক বড় লোক। কোন মতলবে মাছওয়ালা সেজে আমাদের বাড়ি গিয়েছিল কে জানে। নীলু, তুই এখানে কি করছিস? আরে ভাইজান, তুমি? আমি এ বাড়িতেই কাজ করি। আমি অনেকবার তোদের কাছে যেতে চেয়েছি নীলু, কিন্তু কোন মুখে যাব, লজ্জায় ভয়ে যেতে পারিনি রে। তোমার মতো পয়সাওয়ালা লোকের আবার লজ্জা? কি বলো ভাইজান? দুটো পয়সা কামিয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, নিজের মা বোনকে দূরে সরিয়ে দিয়েছিলে। লজ্জা তো আমার পাওয়ার কথা ছিল ভাইজান। আমাকে চুরির মিথ্যে অপবাদ দিয়েছ। সে লজ্জাতেই তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দে বোন। মা কোথায়? আমি মার কাছে গিয়েও মাপ চাইব। তোদের সাথে যে অন্যায় অত্যাচার আমি করেছি, তার জন্য অনেক লজ্জিত অনুতপ্ত আমি। আমাকে মাফ করে দে বোন। আমি আর মা উত্তর পাড়ার জমিটায় ঘর বানিয়ে থাকছি। চল নীলু, আমাকে সেখানে নিয়ে চল। আমি মার কাছে মাপ চাইব। নীলু, ছোট সাহেব, আপনি? আমি সবই শুনেছি বিলু সাহেব। আপনার এই বোনটা বড়লোকদের অপছন্দ করে, আমি জানতাম, কিন্তু কেন করে তা আজ জানতে পারলাম। বিলু সাহেব। জি ছোট সাহেব। আপনার এই বোনটাকে আমার খুব পছন্দ। কোন মাছের কত দাম তা আমি জানি না, কিন্তু আপনার এই বোনটা যে অমূল্য তা আমি জানি। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। নীলু, আমি জানি তুমি বড়লোকদের অপছন্দ করো, তাই আমি গরিব মাছওয়ালার ছদ্মবেশে তোমাকে দেখতে যেতাম। তোমাকে কোনোদিন নিজের পছন্দের কথা বলার সাহস পাইনি। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি কখনো তোমাকে নিরাশ করব না। সব বড়লোক যে একরকম হয় না, আমি তা প্রমাণ করে দেখাবো। বিলু সাহেব, চলুন চলুন আপনার মার কাছে। জি ছোট সাহেব, অবশ্যই অবশ্যই চলুন। কি গো, সারা রাত তো ঘুমালে, রাতে তোমার ঘুম হয় নাই? এখনো কাজে কামে না গিয়ে বসে বসে সিমাচ্ছ কেন? আহ বউ, তোমার কাজ তুমি করো না, আমার পেছনে কেন তুমি লেগেছো বলো তো? তোমার পেছনে না লেগে করব কি? এভাবে বসে বসে সিমালে তো আমাদের কপালে ভাত জুটবে না। ও আচ্ছা, তা কবে তোমার কপালে ভাত জুটলো না বলো তো বউ? এই সাত সকালে তুমি কি শুরু করেছো? বলো। ওরে বাবা রে, কেন কবে আমায় মাছ মাংস এনে খাইয়েছো বলো তুমি, যে খাবারের ফোঁটা দিচ্ছ? আরে আমি আবার কখন তোমাকে খাবারের খোঁটা দিলাম বলো তো? আমি তো শুধু তোমার কাছে জানতে চেয়েছি কবে তোমাকে না খেয়ে রেখেছি, তুমি সেটাই বলো না। না না, আমি অত কিছু জানি না বাবু, তুমি এখন না ঝিমিয়ে কাজে যাও।
কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে আমাদের। নতুন মানুষ, নতুন ঘরবাড়ি, নতুন জায়গা জমি, কত কিছু করছে, আর আমাদের কপালে কিনা ঠিক মতো দুবেলা ভাতই জুটে না। না গো বউ, না, তোমার এই সব কথা আমার একটুও ভালো লাগে না। অন্যেরটা দেখে হিংসা না করে নিজের কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই তো তুমি খুশি থাকতে পারো, তাই না? খুশি যে থাকবো, খুশি থাকার মতো কি কোনো উপায় আছে আমাদের কাছে? একটু বলো দেখি। শোনো বউ, অত বাজে বকো না। এই সব আজে বাজে কাজে বুদ্ধি না খাটিয়ে একটু ভালো কাজে বুদ্ধি খাটাও। আমাদের কাছে যতটুকু আছে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, বুঝলে? তা ভালো কাজ কি শুনি একটু। শোনো বউ, আমাদের বাড়ির পেছনের জমি তো পড়ে আছে, কি চাষ করলে লাভবান হওয়া যাবে সেই চিন্তা করো। আমিও বসে বসে এই কথাই চিন্তা করছিলাম গো। না গো বউ, না, বেগুন চাষ করে তেমন একটা লাভ হচ্ছে না, তাই ভাবছি জমিতে অন্য কি চাষ করা যায়। তা কিছু কি ভেবেছো, কি চাষ করবে? ভাবার সময় আর কোথায় দিলে তুমি? যেই ভাবতে বসলাম তুমি শুধু বকাবকি শুরু করে দিলে। ও, এই কথা তো আমাকে আগে বলতে পারতে তুমি। আমি কি জানতাম নাকি তুমি বসে বসে এই চিন্তা করছো? শোনো বউ, এখন একটু ভেবে দেখো কি চাষ করলে ভালো হয়। ওগো, এবার তো আখের অনেক দাম, বাজারে গিয়ে আখে তো হাত দেওয়া যায় না। তাহলে তুমি না হয় আমাদের জমিতে এবার আখ চাষ করো না। হ্যাঁ বউ, বুদ্ধিটাও তো ভালো, আর আখ চাষ করাও তো সহজ। হ্যাঁ গো, আমি জানি। শোনো, একটা বুদ্ধি করে চাষ করলেই হবে। আখের ঠিক মতো দেখাশোনা করতে হবে, সকল ধরনের যত্ন নিতে হবে। হ্যাঁ গো বউ, কথাগুলো তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের এই গ্রামে কেউই তো আখ চাষ করে না, তাই একটু ভয় পাচ্ছি আর কি। ওগো, ভয় পেলে চলবে না, একটু চেষ্টা করে দেখোই না। তুমি যদি সফল হও তাহলে তো আমাদের ভাগ্যই বদলে যাবে। শোনো, জমিতে একটু সার দিলে তো ভালোই আখ চাষ হয়। হ্যাঁ গো, তুমি তো একেবারে খাঁটি কথা বলেছ। আমাদের তো সার আছে, বেগুন চাষের সময় যে সারগুলো দিতাম ওগুলো তো দিলেই হবে, তাই না? তাহলে আমি এক্ষুনি আখের চারা কিনে আনবো, কেমন? ঠিক আছে, যাও তাহলে বাজারের ভালো আখের চারাগুলো কিনে এনো কিন্তু। এরপর রমেশ বাজারের উদ্দেশ্যে বের হলো। বাজারে গিয়ে দোকানদারের কাছে কিছু আখের চারা চাইলো। কি ব্যাপার রমেশ ভাই, তুমি হঠাৎ আখের চারা দিয়ে কি করবে? আরে ভাই, ভেবেছি এবার জমিতে আখ চাষ করব। রমেশ ভাই, যা করবে একটু বুঝে শুনে করো ভাই। আখ চাষে কিন্তু অনেক খরচ হয়, আর আখ খেতে এদিক থেকে ওদিক হলে কিন্তু সব শেষ হয়ে যায়। দেখো সব জানি লস না হয়ে যায়, কেমন? আরে ভাই, তুমি আমার জন্য চিন্তা করছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথাগুলো আমি মাথায় রাখবো। আচ্ছা, এই নাও তোমার আখের চারা। ধন্যবাদ দাদা, এই নাও তোমার টাকা। ভালো থেকো তুমি, তাহলে আমি গেলাম, কেমন? রমেশ বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় সাগর চাচার সাথে দেখা হলো তার। আরে রমেশ যে, তা কেমন আছো? তোমার সাথে তো বেশ অনেকদিন পরে দেখা হলো, তা এখন যাচ্ছ কোথায়? এই তো চাচা, ভালো আছি, একটু বাড়ির দিকে যাচ্ছি। তা তোমার হাতে ওটা কি? চাচা, আমার হাতে আখের চারা। এবার ভাবছি আমার বাড়ির পেছনের জমিটায় আখ চাষ করব। আগে যে বেগুন চাষ করতাম তাতে কোনো লাভ হয়নি, শুনেছি আখ চাষে নাকি অনেক লাভ। হ্যাঁ, চাষ করতে পারলে তো লাভ হয়, কিন্তু এই আখ চাষের পেছনে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ চাচা, তা তো আমি জানি। দেখি একবার চেষ্টা করে দেখি, যদি সফল হতে পারি। রমেশ, তুমি যদি একবার সফল হতে পারো তাহলে তুমি আমাদের গ্রামের শ্রেষ্ঠ আখ চাষী হবে, বুঝলে? হ্যাঁ চাচা, দোয়া করবেন। আজ তাহলে আসি চাচা, কেমন? এসো বাবা, এসো এসো। এরপর রমেশ তার বাড়িতে চলে এলো। বাড়িতে এসে রমেশ তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, কই তুমি? আরে কোথায় গেলে গো? এই তো মুরগিগুলোকে খেতে দিচ্ছিলাম, এত সকাল সকাল ফিরে এলেছে। এই দেখো, আখের চারা এনেছি।
বাহ, আখের চারাগুলো দেখতে তো বেশ সুন্দর। ভালো দাম দিয়ে কিনেছি, বুঝলে? ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই। আচ্ছা বউ, তুমি এই আখের চারাগুলো উঠিয়ে রাখো, আমি বাড়ির পেছনের জমিটা প্রস্তুত করে আসি, কেমন? আচ্ছা যাও। রমেশ বাড়ির পেছনে জমিতে গিয়ে অনেক সুন্দর করে জমিটা পরিষ্কার করে আখের চারাগুলো লাগিয়ে দিল। সে আখের চারাগুলোকে যত্ন করতে লাগলো। দেখতে দেখতে আখের চারাগুলো বেশ বড় হলো। কিছুদিন পর, ও বউ, শুনছো? দেখতে দেখতে আখের চারাগুলো বেশ বড় হয়ে গেছে। ওগো, জমির পাশে মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। হ্যাঁ গো বউ, হ্যাঁ। তা তুমি ভালোই খোঁজ খবর নিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ গো, একটু একটু নিয়েছি। নতুন চাষ করবো যে, একটু বুদ্ধি খাটিয়ে না চললে যে চাষে মার খেতে হবে, তাই একটু একটু মানুষের কাছে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ গো বউ, এভাবে যদি আরেকটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে দেখো সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন গো। হ্যাঁ গো, সবাই বলে না, চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। হ্যাঁ গো বউ, তা যাবে আমার সাথে জমিতে? আমি জমির পাশে মাটি দেব, তুমি দাঁড়িয়ে দেখো, কেমন? হ্যাঁ চলো যাই, আখের চারাগুলো একটু দেখে আসি। এরপর রমেশ আর তার বউ বাড়ির পেছনে জমিতে গেল। তারা জমির পাশ দিয়ে মাটি উঁচু করে দিল। ওগো, সব কাজই তো হয়ে গেছে, এখন একটু সার দিতে পারলেই হতো। হ্যাঁ। তা তুমি কি বাড়ি থেকে গিয়ে সারগুলো এনে জমিতে দিতে পারবে? আচ্ছা বউ, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাবো আর আসবো। রমেশ বাড়ি থেকে সারগুলো এনে জমিতে সারগুলো দিতে লাগলো। তারা দুজনে আখের চারাগুলোকে খুব যত্ন করত। পরের দিন, বাহ, আমার আখগুলো তো বেশ সুন্দর হয়েছে, বাহ। কিরে রমেশ, এত মনোযোগ দিয়ে কি দেখছিস তুই? আর কি দেখবো রে, আমার আখগুলোকে দেখছি, দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে রে। এই আখ চাষে তুই খুব পরিশ্রম করেছিস রে, এর জন্য খুব দ্রুত বড় হয়েছে, বুঝলি? যা বলতে পারিস রে, কাল দেখি জমিতে আরো সার দেব। হ্যাঁ রে, এটা খুব ভালো বুদ্ধি রে, বেশ ভালো কাজে দেবে কিন্তু। কি গো, এইভাবে ফিরে এলেছে? হ্যাঁ, তা তো এলাম। তা আমাদের আখের কি খবর গো? বউ, আখগুলো বেশ বড় হয়েছে, এইভাবে বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই আখগুলো বাজারে বিক্রি করতে পারবো। ওমা, তাই বুঝি? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো বউ, হ্যাঁ, আমি সত্যিই বলছি। তারপরও আগে থেকে কিছু বলা যাবে না, কখন আবার কি হয়ে যায় কে জানে। হোগো, ভালো ভালো চিন্তা করে দেখো, ভালোই হবে। চলো কটা খেয়ে একটু বিশ্রাম নেবে, তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করছো। হ্যাঁ গো বউ, হ্যাঁ, চলো, শরীরটা কেমন জানি লাগছে, আর চলছে না গো, চলো চলো। পরের দিন সকালে রমেশ ঘুম থেকে উঠে তার বউকে ডাকতে লাগলো। ওগো, তোমার কি হলো নাকি? হ্যাঁ গো, আসছি, রান্নার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আমাকে কটা ভাত গুছিয়ে দাও, আমি জমির পাড়ে গিয়ে খেয়ে নেব, তারপর তুমি সারাদিন টুকটুক করে কাজ করে নিও, কেমন? কেন, জমিতে আবার ভাত নেবে কেন? বাড়িতে বসেই খেয়ে যাও। না গো, এত সকালে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ কাজ করে পরে খেয়ে নেব। আচ্ছা দিচ্ছি, তুমি একটু বসো, আমি খাবারটা নিয়ে আসছি। আচ্ছা। এই নাও তোমার খাবার, সময় মতো খেয়ে নিও কিন্তু। আচ্ছা গো বউ, গেলাম তাহলে। এই বলে রমেশ জমির উদ্দেশ্যে রওনা দিল। জমিতে গিয়ে আখের অবস্থা দেখে তার তো মাথায় হাত। রমেশের সব আখ মরে পড়ে আছে, একটা আখও ভালো নেই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার এত সুন্দর আখ গাছগুলো কি হলো? এ আমার কি ক্ষতি হলো গো সৃষ্টিকর্তা! এখন আমি কি করব? আমার সব টাকা পয়সা তো আমি আখ চাষের পেছনে লাগিয়েছি, এখন কি হবে আমাদের? ঠিক তখনই পাশ দিয়ে এক বৃদ্ধ লোক আসলো। এসে রমেশকে কাঁদতে দেখে বলল, কি রে বাবা, কি হয়েছে তোর? তুই এমন ভাবে কাঁদছিস কেন? কি আর বলবো বলুন, আমার সব শেষ হয়ে গেছে। নিজের কাছে যা পুঁজি ছিল সব দিয়েই আখ চাষ করছিলাম, কিন্তু আজ এসে দেখি আমার সবগুলো আখ মারা গেছে।
দেখে তো মনে হচ্ছে এগুলো সব ওই রাক্ষসী খেয়ে ফেলেছে। রাক্ষসী? রাক্ষসী কোথা থেকে আসলো আবার? হ্যাঁ রে, ও যে সে রাক্ষসী নয় রে, ও হচ্ছে সাতচুন্নি, বুঝলি রে? ধ্বংস করে দেয় একেবারে। না না বাবা, এমন করে বলবেন না। ধ্বংস হয়ে গেলে তো আমি নিঃস্ব হয়ে যাব। আমি এই আখের পেছনে আমি আর আমার বউ প্রচুর কষ্ট করেছি। আমাদের যা পুঁজি ছিল সবকিছু লাগিয়ে দিয়েছে এখানে। বাবা, এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে বাবা? হ্যাঁ রে বাবা, আছে, কিন্তু সে পথ অনেক কঠিন রে বাবা। রাক্ষসের শাকচুন্নিকে আহ্বান করতে হবে। যদি তারা আমাদের আহ্বানে সাড়া দেয়, তারপরেই কিছু হতে পারে। বাবা, ও বাবা, আপনার কি হলো? হায় হায়, আমি এখন কি করব? এর আবার কি হলো? রমেশ এই বলে পানি নিয়ে বৃদ্ধ লোকটার মুখে ছেটাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই লোকটার জ্ঞান ফিরে এলো। এখন কি আপনি ঠিক আছেন বাবা? হ্যাঁ রে বাবা, আমি একদমই ঠিক আছি। তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই আমার প্রাণ বাঁচালি। বাবা, আপনার কি হয়েছিল? আপনি এমন বেহুশ করে কেন পড়ে গেলেন? বাবা, আমি এক সাধু রে। আমার এই পৃথিবীতে কেউ নেই। গ্রামে গ্রামে ঘুরাই আমার কাজ। ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আজ কটা দিন। আমি কিছুই খাই না, তাই হয়তো আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। রমেশ এই কথা শুনে তার খাবারগুলো ওই বৃদ্ধ লোকটাকে দিল। আচ্ছা বাবা, আপনি এই খাবারগুলো খেয়ে নিন। কিন্তু বাবা, এটা তো তোর খাবার। এই খাবারগুলো আমি খেলে তুই কি খাবি? আমি বাড়ি গিয়ে খেয়ে নেব বাবা, আপনি এগুলো খেয়ে নিন তো। ঠিক আছে, তাহলে দে। আহ, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে, আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু কিভাবে বাবা? চলো, আমরা তোমার জমির এক পাশে বসে রাক্ষসী শাকচুন্নিকে ডাকি, দেখি ওরা আসে নাকি। ঠিক আছে বাবা, তবে তাই চলুন। কে? এই সাত সকালে আমায় কে ডাকতে শুরু করলো? সারা রাত কাজ করে মাত্র ঘুমালাম, আর এক্ষুনি চাপটা সব জ্বালা। আর ভাল লাগছে না। গিয়ে দেখি তো কে ডাকে। ওই দেখো, রাক্ষসী শাকচুন্নি চলে এসেছে। কোনো একটা রাস্তা বের হবে এবার। এই অসময়ে আমায় ডাকছো কেন? কি হয়েছে? হ্যাঁ, আহ, এত রাগ করছো কেন? আহ, যা বলবে তা জলদি বলো। এত কথা বলার সময় নেই আমার। তোমরা এই জমিতে থাকো, তাই জমির মালিকের এত বড় সর্বনাশ কেন করছো তোমরা? জমির আগগুলো খেয়ে ফেলছো কেন? আমাদেরও তো খিদে লাগে, তাই আমরা এই জমির আগগুলো খেয়েছি। তোমরা জানো এই জমির আগগুলো চাষ করতে কত কষ্ট হয়, কত টাকা খরচ হয়, সেটা কি তোমার ধারণা আছে? এত খালি নিজের কথা চিন্তা করো কেন? এই জমির মালিকের কথা চিন্তা করবে না তোমরা? তোমরাও তো সব সময় নিজেদের চিন্তাই করো। কই, কখনো তো আমাদের চিন্তা করো না যে আমরা খাবো কি না, কোথায় থাকবো। তোমরা যেহেতু চিন্তা করো না, তবে আমরা কেন করব? আমরা কি খাবো সেটার ব্যবস্থা করে দাও, তাহলে আমরা আর তোমাদের খাবার খাবো না। আচ্ছা, আমি যদি তোমাদের খাবার দেই, তাহলে তোমরা আমার আগগুলো খাবে না তো? না 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 না, তোমরা যদি আমাদের সাহায্য করো, তবে আমরা তোমাদের কেন ক্ষতি করব? না না, শুধু কথা বললেই হবে না, আমাদের কথা দিতে হবে। তোমরা এই জমির কোনো ক্ষতি করবে না, কেমন? হ্যাঁ, আমি কথা দিলাম, তোমরা যদি আমাদের খাবার দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বরং আমরা তোমাদের সাহায্য করব। আমরা আমাদের জাদু দিয়ে তোমার আখগুলোর যে ক্ষতি হয়েছে, যে মাছগুলো মারা গেছে, ওই সমান আখ তোমাদের দিয়ে দেব। তোমরা একটা জায়গা দেখিয়ে রাখো, আমি প্রতিদিন ওইখানে খাবার দেব, কেমন? ঠিক আছে, তুমি তোমার কথা রেখো,
আমরা আমাদের কথা রাখবো। এখন তাহলে গেলাম আমি। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। বাবা, আমি তাহলে যাই। রাক্ষসী শাকচুন্নির জন্য খাবার আনতে হবে। ঠিক আছে, যাও তাহলে। আমি এখন আসি। বেঁচে থাকলে আবার দেখা হবে। বৃদ্ধ লোকটা চলে গেলে রমেশ বাড়ি গিয়ে কিছু খাবার নিয়ে এলো। খাবারগুলো সেই রাক্ষসী শাকচুন্নিদের দেখানো জায়গায় রেখে দিল। শোনো, তুমি তোমার কথা রেখেছো, আমরাও আমাদের কথা রাখবো। রাতের মধ্যেই সব পাকগুলো তোমায় দিয়ে দেব। ঠিক আছে, আমি এখন তাহলে বাড়ি গেলাম। রাতে রাক্ষসী শাকচুন্নিরা জাদু করে রমেশের জমিটা আখে ভরে দিল। পরের দিন বাহ, রাক্ষসী শাকচুন্নিরা কথা রেখেছে। হ্যাঁ, তুমি যদি প্রতিদিন আমাদের খাবার দাও তাহলে আমরা তোমার জমির আখ খাবো না। যদি এই আখগুলো ভালোভাবে পরিচর্যা করো তাহলে অনেক ভালো হবে। ঠিক আছে। এইভাবে রমেশ দিনরাত আখের পরিচর্যা করতে লাগলো। একদিন আরে রমেশ, তোমার আখ চাষ তো ভালোই হয়েছে। আমি আমার বয়সে কখনো দেখিনি গো। তুমি তো আমাদের গ্রামের সফল আখ চাষি গো। চাচা, দোয়া করবেন আমাকে। নিজে সফল হয়ে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, আমি তাহলে আসি আজ। আখের দেখাশোনা করো, কেমন? আমি বরং কিছু আখ কেটে হাটে বিক্রি করে আসি। বাহ, একসাথে এতগুলো টাকা তো আমি জীবনে দেখিনি। বউ দেখলে আনন্দে নেচে উঠবে। যাই, একটা বড় মাছ কিনে বাড়ি ফিরি। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। কি গো, কি হলো? এই নাও, আজ আমাদের আখ চাষের প্রথম আখ বিক্রি করলাম। এই টাকাগুলো রাখো। ও গো, এত টাকা! বাহ! হ্যাঁ গো বউ, সবে তো শুরু, বুঝলে, সবে তো শুরু। রমেশ প্রতিদিন মনে করে রাক্ষসী শাকচুন্নিদের জন্য খাবার নিয়ে আসতো, আর রাক্ষসী শাকচুন্নিরাও আখের কোনো ক্ষতি করত না।